আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার নিয়ে আলোচনা করব। চলো, কোয়ান্টাম নাম্বার কি আগে আমরা সেই নিয়ে একটু জানার চেষ্টা করি। কোয়ান্টাম নাম্বার হচ্ছে একগুচ্ছ সংখ্যা, ঠিক আছে? কোয়ান্টাম নাম্বার হচ্ছে একগুচ্ছ সংখ্যা যা পরমাণুর ইলেকট্রনের বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করে। যেমন আমরা যদি একটু ডিটেলসে বলি তাহলে আমরা বলতে পারি যে কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে কোয়ান্টাম নাম্বারে কিছু সংজ্ঞা দেওয়া আছে। সেটা হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে পরমাণুর ইলেকট্রনের কক্ষপথ বা শক্তি স্তরের আকার, কক্ষপথের আকৃতি, কক্ষপথের ত্রিমাত্রিক দিকবিন্যাস, এই রিলেটেড কিছু সংখ্যা এবং কক্ষপথের ঘূর্ণন বিষয়ক কিছু সংখ্যা, এই নিয়ে টোটাল 4টা রাশি আছে। এই 4টা রাশিকে একত্রে বলা হয় কোয়ান্টাম নাম্বার, যেটা আমি একটু আগে বলছিলাম যে একগুচ্ছ সংখ্যা যারা পরমাণুর ইলেকট্রনের বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করে। সেই বৈশিষ্ট্যগুলো কি? বৈশিষ্ট্যগুলো হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরছে তার আকার, ওই কক্ষপথের আকৃতি, কক্ষপথে ইলেকট্রনটা কিভাবে ঘুরছে তার ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণনের দিক, অর্থাৎ সেটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, এই সকল ব্যাপারগুলোকেই বলা হয় একত্রে কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বার 4টা, আমরা 4 ধরনের কোয়ান্টাম নাম্বার সম্বন্ধে আলোচনা করি। প্রথম কোয়ান্টাম নাম্বার হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। একে আমরা ছোট হাতের এন দ্বারা প্রকাশ করি। আমরা সবগুলো ডিটেলসে শিখবো একে একে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, একে আমরা ছোট হাতের এন দ্বারা প্রকাশ করি। এটা আমাদের কি শেখায়? এটা মূলত আমাদের প্রধান শক্তি স্তর সম্বন্ধে ধারণা দেয় এবং প্রধান শক্তি স্তরের আকার, প্রধান শক্তি স্তরের শক্তির পরিমাণ, এইগুলো সম্বন্ধে ধারণা দেয়। দ্বিতীয় হচ্ছে অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম নাম্বার। এটাকে আমরা ছোট হাতের এল দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? সহকারী কোয়ান্টাম নাম্বার মূলত আমাদের অরবিটাল সম্বন্ধে ধারণা দেয়। আগেরটা অরবিট সম্বন্ধে ধারণা দিত, আর এটা হচ্ছে আমাদের অরবিটাল সম্বন্ধে ধারণা দেয় যে অরবিটালগুলো কেমন হবে, ঠিক আছে? আমরা ডিটেলস পড়ব। 3 নম্বরে আছে আমাদের চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এটাকে আমরা ছোট হাতের এম দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? ম্যাগনেটিক ছোট হাতের এম। এটা মূলত আমাদের একটা কোয়ান্টামে বা একটা অরবিটালে যদি আমরা চৌম্বক ক্ষেত্র প্রদান করি তাহলে সেই অরবিটালটা বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায়। এই ভাগগুলোই মূলত হচ্ছে আমাদের চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে? আর 4 নম্বর হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম নাম্বার অর্থাৎ স্পিন। এটাকে আমরা ছোট হাতের এস দ্বারা প্রকাশ করি। স্পিন কোয়ান্টাম নাম্বার মূলত আমাদের কক্ষপথে ইলেকট্রনটা কোন দিকে ঘুরছে, ওই যে একটু আগে বললাম যে ঘড়ির কাঁটার দিকে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার দিকে এইদিকে, আর আরেকটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই জিনিসটা প্রকাশ করে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের কোয়ান্টাম নাম্বারের প্রথম ব্যাপার, যে কোয়ান্টাম নাম্বার হচ্ছে একগুচ্ছ সংখ্যা যা পরমাণুর ইলেকট্রনের বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করে। ইলেকট্রনের বৈশিষ্ট্যগুলো কি হতে পারে? সেটা হচ্ছে শক্তি স্তরের আকার, শক্তি স্তরের আকৃতি, ইলেকট্রনের কক্ষপথের ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণন, এইগুলাকে একত্রে বলা হয় কোয়ান্টাম নাম্বার বা কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যার মধ্যে সর্বপ্রথম আসে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেন বিজ্ঞানী নিলস বোর। আমরা বোর মডেল পড়ার সময় এটা পড়েছিলাম যে বিজ্ঞানী নিলস বোর প্রধান কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেন, ঠিক আছে? প্রধান কোয়ান্টাম সংখ্যা কি? আমরা বলেছি প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান কি হতে পারে? দেখো, এই পুরো ব্যাপারটা তোমরা এর আগে পড়েছো যে এন ইকুয়াল যদি 1 হয় তাহলে সেটাকে আমরা বলি প্রথম শক্তি স্তর। সেটাকে আমরা বলি প্রথম শক্তি স্তর। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি কে সেল। তাহলে প্রথম শক্তি স্তরকে আমরা বলি কে সেল। তারপরে এন ইকুয়াল টু যদি 2 হয় তাহলে সেটাকে আমরা কি বলি? দ্বিতীয় শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তর, এটাকে আমরা বলি এল সেল। এন ইকুয়াল টু যদি 3 হয় তাহলে আমরা একে বলি তৃতীয় শক্তি স্তর। এটাকে আমরা বলি এম সেল। এন ইকুয়াল যদি 4 হয়, এন ইকুয়াল যদি আমাদের 4 পাই আমরা এনের মান, তাহলে তখন আমরা সেটাকে বলি চতুর্থ শক্তি স্তর এবং এটাকে আমরা প্রকাশ করি এন সেল আকারে, ঠিক আছে? এইভাবে এন ইকুয়াল টু 5, এন ইকুয়াল টু 6, এইভাবে এটা চলতেই থাকে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম নাম্বার। প্রধান কোয়ান্টাম নাম্বার মূলত আমাদের প্রধান শক্তি স্তর সম্বন্ধে ধারণা দেয়, ঠিক আছে? প্রধান শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন ধরবে এটা আমরা প্রধান কোয়ান্টাম নাম্বার দিয়ে বের করতে পারি। এখানে একটা সুন্দর সূত্র আছে যে কোনো শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা
এটা হচ্ছে 2n²। ঠিক আছে, মনে করো তোমাকে কেউ জিজ্ঞাসা করলো যে তৃতীয় শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন ধরবে। তোমাকে জিজ্ঞাসা করা হলো যে তৃতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন ধরে। কিভাবে উত্তর বের করবা? উত্তর হচ্ছে 2n², তাহলে হবে 2 × 3²। 3² মানে কত? 2 × 9, তার মানে হচ্ছে 18টি। বুঝা গেল? তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে পঞ্চম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন ধরবে, পঞ্চমে তাহলে কয়টা ধরবে? পঞ্চম মানে কত? n = 5, তাহলে কি হবে? 2 × 5² নাকি? তাহলে 2 × 25, তার মানে হচ্ছে 50টা, তাই না? যদি বলা হয় 4-এ কত ধরে, মানে n = 4 হলে কত হবে? তাহলে কি করব? n = 4 এর জন্য 2 × 4², তার মানে 2 × 16, তার মানে হচ্ছে 32টা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার ব্যাপার। তাহলে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে কোনো শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন ধরবে সেটা বের করতে পারি। তোমাকে এই প্রশ্নটা আসতেই পারে যে প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন ধরবে, 2 নম্বরে কয়টা ধরবে, 3 নম্বরে কয়টা ধরবে, 4 নম্বরে কয়টা ধরবে। এই টাইপের প্রশ্নগুলো আসলে আমরা এইভাবে খুব সহজেই বের করতে পারি যে এই শক্তি স্তরে এতগুলো ইলেকট্রন ধরে। এরপরে প্রধান কোয়ান্টাম সংখ্যার আরও কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এটা অরবিট বা শক্তি স্তরের আকার প্রকাশ করে। আমরা ওই শুরুতেই বলেছিলাম যে শক্তি স্তরের আকার আকৃতি এগুলো প্রকাশ করে। এই জিনিসটা তোমরা বোর মডেলে দেখেছো, যে আমরা জানি বোর মডেলে বিজ্ঞানী বোর এটা প্রমাণ করেছেন যে কোনো একটা শক্তি স্তরের ব্যাসার্ধ আর সেটা h²/4π²me² × n² এই সূত্রতে নির্ণয় করা যায়। এখন হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যদি আমরা জেড এর মান অন ধরি, অন কেন? কারণ হচ্ছে হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। ঠিক আছে, তাহলে হাইড্রোজেনের জন্য যদি জেড এর মান 1 হয়, তাহলে এইচ এর মান তোমরা জানো 6.626 × 10⁻³ জুল সেকেন্ড। তারপরে পাইয়ের মান জানো 3.1416, অনেকে 22/7 ব্যবহার করে। তারপরে ইলেকট্রনের ভরের মান জানো 9.11 × 10⁻³ কেজি। তারপরে ইলেকট্রনের চার্জের মান জানো। এই সবগুলো মান আর এন কত নম্বর কক্ষপথ সেটা যদি আমরা বসাই, তাহলে সেই কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। উদাহরণ হিসেবে আমরা যদি জেড এর মান 1 ধরি এবং এইগুলা সবগুলা মান বসাই, তাহলে n তম কক্ষপথের ক্ষেত্রে আমরা ব্যাসার্ধ পাবো n² × 0.5292 × 10⁻10 মিটার বা অ্যাংস্ট্রম। ঠিক আছে, এখন তোমাকে যদি বলা হয় যে প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ কত, তাহলে এখানে এদের মানে 1 বসাই দাও, তাহলে সেক্ষেত্রে R1 সমান হয়ে যাবে 0.5292 × 10⁻10 মিটার বা এটাকে আমরা লিখতে পারবো অ্যাংস্ট্রম। ঠিক আছে, যদি তোমাকে R2 এর মান বের করতে বলে, তাহলে এখানে কত হবে? 4 দিয়ে গুণ করে দিবা, তাহলে হয়ে যাবে যে 4 × 0.5292 × 10⁻10 মিটার বা অ্যাংস্ট্রম। ঠিক আছে, এইভাবে তুমি যে কোনো শক্তি স্তরের মান নির্ণয় করতে পারবা। এরকম কিছু এমসিকিউ থাকতে পারে তোমাদের, এজন্য এই সূত্রের পুরো অংশটাও খেয়াল রাখবা এবং এই অংশটাও খেয়াল রাখবা। স্পেশালি এই পার্টটুক খুব ভালোভাবে মনে রাখবা, এখান থেকে এইটুক। ঠিক আছে, যে Rn এর মান কত। এরপরে প্রধান কোয়ান্টাম নাম্বার ব্যবহার করে আমরা শক্তি স্তরে কতটুকু শক্তি আসবে, মানে আমরা শক্তির পরিমাণও হিসাব করতে পারি। ঠিক আছে, যে একটা ইলেকট্রনের শক্তির পরিমাণ, একটা ইলেকট্রনের শক্তি কত হবে। ওই যে তোমরা দেখো আমরা বোর পরমাণু মডেলে পড়েছিলাম যে দ্বিতীয় শক্তি স্তরের শক্তির পরিমাণ যদি E2 হয়, প্রথম শক্তি স্তরের শক্তির পরিমাণ যদি ইয়ন হয়, তাহলে একটা ইলেকট্রন এরকম একটা কক্ষপথে ছিল, পরে এরকম আরেকটা কক্ষপথ আছে, এই হচ্ছে মনে করো নিউক্লিয়াস আছে। এই ইলেকট্রনটা এইখান থেকে লাফাইয়া আমাদের এখান থেকে লাফাইয়া ধরো এই জায়গায় আসলো, তাহলে এখান থেকে এই জায়গায় আসলে সে কিছু পরিমাণ শক্তি ছাড়িয়ে দিবে। তাহলে এই শক্তিটা যদি E2 হয় আর এই শক্তিটা যদি E1 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ডেল্টা ই এর মান বের করছিলাম যে E2 - E1, তাই না? ডেল্টা ই সমান হচ্ছে E2 - E1। তো এই ই এর মানগুলো আমরা হিসাব করতে পারি প্রধান কোয়ান্টাম শক্তির মানে প্রধান কোয়ান্টাম নাম্বার ব্যবহার করে। ঠিক আছে,
সেক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে EN সমান -2 পাই স্কোয়ার ME পাওয়ার 4 ডিভাইড বাই H স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার। এখন হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যদি আমরা জেড অন ধরি, H তারপরে পাই ME এবং N এগুলো যদি মান বসাই, তাহলে N-তম শক্তি স্তরে একটা ইলেকট্রনের শক্তি হবে, N-তম শক্তি স্তরে একটা ইলেকট্রনের শক্তি হবে EN সমান হচ্ছে -2.18 ইন্টু 10⁻⁻18 জুল ডিভাইডেড বাই এন স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের শক্তির মান। এখন এখানে যদি এন এর মান বসাই, তাহলে প্রথম এন এর মান যদি অন বসাই, মানে 1 নম্বর শক্তি স্তরের জন্য, অর্থাৎ যখন কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 1, তখন আমাদের E এর মান হবে E1, তখন সেটা হবে -2.18 ইন্টু 10⁻⁻18 জুল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম নাম্বার। দেখো, প্রধান কোয়ান্টাম নাম্বার দ্বারা আমরা কয়েকটা জিনিস বের করতে পারছি। এক নম্বর হচ্ছে অরবিট, মানে এটা কোন অরবিটে আছে, 1 নম্বর অরবিট, 2 নম্বর অরবিট নাকি 3 নম্বর অরবিট, মানে কোন কক্ষপথে আছে। 2 নম্বর হিসাব করতে পারি আমরা এই কক্ষপথে কতগুলো ইলেকট্রন ধরবে, অর্থাৎ 2টা 4টা 8টা এরকম 4টা ইলেকট্রন যদি ধরে না আমাদের, 2টা 8টা 16টা 32টা এরকম আমরা হিসাবগুলো করতে পারি। মানে তোমাদের দেখাচ্ছিলাম একটু আগে যে আমরা দেখো এভাবে বের করতে পারি যে 1 নম্বর শক্তি স্তরে তাহলে হচ্ছে 2 গুণিত 1 স্কোয়ার, তার মানে হচ্ছে 2টা। তারপরে 2 নম্বর শক্তি স্তরে হয় 2 গুণিত 2 স্কোয়ার মানে 8টা। 3 নম্বর শক্তি স্তরে 18টা, 4 নম্বরে 32টা, 5 নম্বরে 50টা, এরকমভাবে আমরা বের করতে পারি। ঠিক আছে, হলো। তাহলে এই হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম নাম্বার। এবার আমরা বলবো সহকারী কোয়ান্টাম নাম্বার বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। একে আমরা অ্যাজিমুথাল বা সহকারী বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার হিসেবে পড়ে থাকি। এটা মূলত আবিষ্কার করেন বিজ্ঞানী সমারফিল্ড। ঠিক আছে, বিজ্ঞানী সমারফিল্ড সহকারী কোয়ান্টাম নাম্বার আবিষ্কার করেন। এখন সহকারী কোয়ান্টাম নাম্বার আসলে কি? সহকারী কোয়ান্টাম নাম্বার মূলত আমাদের অরবিটাল সম্বন্ধে ধারণা দেয়। ঠিক আছে, অরবিটাল অর্থাৎ ইলেকট্রনগুলো যে জায়গাতে বেশি পাওয়া যাবে সে বিষয়ে ধারণা দেবে। এখন কিভাবে হবে সেটা হচ্ছে, সহকারী কোয়ান্টাম নাম্বারকে আমরা ছোট হাতের L দ্বারা প্রকাশ করি। L = 0 থেকে n-1 পর্যন্ত। ঠিক আছে, তাহলে n এর মানের উপর ভিত্তি করে আমরা L এর বিভিন্ন মান বের করতে পারি। যেমন দেখো, তোমরা ছোটবেলায় পড়েছো, ধরো আমরা ধরলাম যে n = যদি 1 হয়, n = 1 হলে L = কত? তাহলে 0 থেকে 1 - 1 মানে কত? শুধু 0। এটা আমাদের কি নির্দেশ করে জানো? এটা আমাদের হচ্ছে অরবিটাল নির্দেশ করে, যে যদি 0 হয় তার মানে এখানে আসবে হচ্ছে 0, তার মানে হচ্ছে s অরবিটাল। কোন অরবিটাল? s অরবিটাল। তোমরা ইলেকট্রন বিন্যাস আগে থেকে জানো, এই জিনিস শিখছো এর আগে, তাই না, যে s অরবিটাল। তারপরে n = যদি 2 হয়, মানে 2 নম্বর শক্তি স্তরে মনে করো কোনো একটা ইলেকট্রন আছে, সেক্ষেত্রে L = কত হবে? 0 আর 2 - 1, তার মানে কত? 1, এই দুটো হবে। তাহলে 1 এর জন্য মানে 0 এর জন্য s আর 1 এর জন্য হচ্ছে p অরবিটাল। ঠিক আছে, তারপরে মনে করো n = 3, n = যদি 3 হয় তাহলে L = কত হবে? 3 - 1 মানে কত? 2 পর্যন্ত হবে। 0 1 2, এই L এর মান 2 সমান হচ্ছে d অরবিটাল। বুঝা গেল? তারপরে n এর মান মনে করো 4, যদি এটা হয় তাহলে L এর মান কত হবে? L এর মান হবে 0 1 2, 4 - 1 মানে কত? 3, তাহলে 3 পর্যন্ত হবে। আর এই 3 হচ্ছে f অরবিটাল। ঠিক আছে, এই যে SPDF এগুলো কই থেকে আসে জানো? বিজ্ঞানী সমারফিল্ড কিছু নাম দিয়েছিল, সেটা হচ্ছে কোন অরবিটালটা কেমন। যেমন এটা হচ্ছে শার্প বা তীক্ষ্ণ, এই জন্য এর নাম হচ্ছে S, শার্প থেকে হচ্ছে S। ঠিক আছে, প্রধান বা প্রিন্সিপাল, এই জন্য একে বলেছিল P, প্রিন্সিপাল থেকে হচ্ছে P। তারপরে পরিব্যাপ্ত, মানে এটা অনেক ছড়ায় আছে, এই জন্য এটা হচ্ছে ডিফিউজড, এইখান থেকে আসছে হচ্ছে D। আর এটা হচ্ছে ফান্ডামেন্টাল বা মৌলিক বলে সে নাম দিয়েছিল, এই জন্য এর নাম হচ্ছে ফান্ডামেন্টাল থেকে F। তার মানে আমাদের সহকারী কোয়ান্টাম নাম্বার থেকে আমরা মূলত অরবিটালের ধারণা পাই, যে অরবিটালগুলো কেমন। s অরবিটাল, p অরবিটাল, d অরবিটাল, f অরবিটাল। ঠিক আছে, তোমরা জানো যে s অরবিটালকে আমরা বলে থাকি, s অরবিটাল হচ্ছে গোলাকার, s অরবিটালটা হচ্ছে ডিম হয়ে গেছে যদিও, এটা s অরবিটাল হচ্ছে বৃত্তাকার।
ঠিক আছে, এস অরবিটাল হলো বৃত্তাকার। পি অরবিটাল কেমন? পি অরবিটাল হচ্ছে ডাম্বেল আকার, ডাম্বেলের মতো বডি। ঠিক আছে। ডি অরবিটাল কেমন? ডি অরবিটাল হচ্ছে দুইটা ডাম্বেল যদি পাশাপাশি রাখো, একটা ডাম্বেল এর উপরে আরও একটা ডাম্বেল রাখলাম, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ডি অরবিটাল, ডাবল ডাম্বেল আকার। আর এফ অরবিটালটা একেবারে ত্রিমাত্রিক হয়, এটা আঁকা যথেষ্ট জটিল, আমরা এভাবে আঁকতে পারছি না, এটা বাদ রাখলাম। ঠিক আছে, আপাতত এই তিনটা মনে রাখো যে এস অরবিটাল বৃত্তাকার, পি অরবিটাল ডাম্বেল আকার, ডি অরবিটাল হচ্ছে ডাবল ডাম্বেল আকার। ওকে, চলো এরপরে তাহলে সহকারী কোয়ান্টাম নাম্বার দ্বারা আমরা অরবিটাল সম্বন্ধে ধারণা পাই। অরবিটাল আমরা একটু পরে কথা বলবো। ওকে, এরপরে আসে আমাদের চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার। চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার আবিষ্কার করেন বিজ্ঞানী জিম্যান। ওই যে তোমাদের জিম্যান ইফেক্ট, স্টার্ক ইফেক্টের কথা বলেছিলাম না, যে কোনো একটা ওই যে রাদারফোর্ড বোর পরমাণু মডেলে যখন আমরা বলেছিলাম যে বোর পরমাণু মডেলের ক্ষেত্রে বর্ণালীর ব্যাখ্যা করে, সেক্ষেত্রে সে বলেছিল যে একটা তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যায়, কিন্তু দেখা গেল বিজ্ঞানীরা যে ওই তরঙ্গ দৈর্ঘ্যের উপর যদি চুম্বক ক্ষেত্র দেওয়া হয় তাহলে সে অনেকগুলো ভাগে ভাগ হয়ে যায়। এই জিনিসটাই হচ্ছে বিজ্ঞানী জিম্যান করেছিল, সেই জন্য তাকে বলা হয় জিম্যান ইফেক্ট। তো জিম্যান অরবিটালগুলোর উপরে এই প্রভাবটা খাটিয়েছিল এবং সেখান থেকে সে দেখলো যে অরবিটালগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এই জিনিসটাকেই বলা হয় ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, মানে চুম্বক ক্ষেত্র প্রয়োগ করার ফলে অরবিটাল সমূহকে কিভাবে ভাগ করা যাচ্ছে। ঠিক আছে, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে আমরা এম দ্বারা প্রকাশ করি। এম ইকুয়াল টু -L থেকে শূন্য সহ +L পর্যন্ত। বুঝতে পারলা? তাহলে -N থেকে যদি আমরা শুরু করি, -L থেকে শুরু করে আমাদের +L পর্যন্ত যে সংখ্যাগুলো হবে সেগুলোই হচ্ছে আমাদের কোয়ান্টাম ম্যাগনেটিক নাম্বার। ঠিক আছে, চলো আমরা একটু উদাহরণ দেখি। মনে করো যে L = 0। L = 0 মানে কোন অরবিটাল? রাইট, L = 0 মানে হচ্ছে এস অরবিটাল। ঠিক আছে, এর জন্য কি হবে? তাহলে এটার জন্য m = হবে -0 +0 0, তিনটার মান কত হয়? 0ই হয়। তার মানে কয়টা পাচ্ছি? একটা ভ্যালু পাওয়া যাচ্ছে। তার মানে এস অরবিটালকে শুধু আমরা একটা ভাগে ভাগ করতে পারি। এস অরবিটালকে ভাগ করা যায় কয় ভাগে? একটা সিঙ্গেল ভাগে। ঠিক আছে, তারপরে দেখো L = যদি 1 হয়, L = 1 হলে আমরা কোন অরবিটাল পড়েছিলাম? রাইট, ডি অরবিটাল পড়েছিলাম, তাই না? ডি অরবিটাল যদি হয়, ডি কেন হবে? পি অরবিটাল। L = 1 হলে সেটা হচ্ছে পি অরবিটাল। পি যদি হয় তাহলে সেক্ষেত্রে এম এর মান কত হবে? তাহলে 1, তার মানে কত শুরু হবে? -L থেকে +L, তার মানে কি -1, তারপর 0, তারপর +1। ঠিক আছে, তার মানে পি অরবিটালকে কয় ভাগে ভাগ করা যাচ্ছে দেখো তো? পি অরবিটালকে চুম্বক ক্ষেত্র দিলে তিনটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে আমাদের এস অরবিটাল, একটা ভাগেই ভাগ। এটা যদি আমাদের পি অরবিটাল হয় তাহলে তাকে আমরা ভাগ করতে পারি কয় ভাগে? 3 ভাগে, তাই না? এটা হচ্ছে পি অরবিটাল। ঠিক আছে, তিনটা ভাগ, একটা দুইটা তিনটা, পি অরবিটালকে 3 ভাগে ভাগ করা যায়। এরপরে ধরো L = 2। L = 2 মানে কে? ডি অরবিটাল না? তাহলে ডি অরবিটালের ক্ষেত্রে এম এর মান কত হবে দেখো তো? হ্যাঁ, -2 থেকে শুরু হবে, তাহলে -2, -1, 0, +1, +2। কয়টা হলো দেখো তো? 1 2 3 4 5টা। তার মানে আমরা ডি অরবিটালকে কয় ভাগে ভাগ করতে পারবো? ডি অরবিটালকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। 1 2 3 4 5টা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অরবিটালের বিভিন্ন ভাগ। তাহলে আমরা ডি অরবিটালকে ভাগ করতে হচ্ছে 5 ভাগে। এটা কি দ্বারা বের করতে পারি আমরা? এটা আমরা বের করতে পারি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এম দ্বারা। আরেকটা আছে আমরা যেগুলো প্রচলিত তার মধ্যে, সেটা হচ্ছে L = যদি 3 হয়, তার মানে এটা কোন অরবিটাল? এফ অরবিটাল। আর এফ অরবিটালের ক্ষেত্রে আমরা জানি এম এর মান কত হবে দেখো তো? m = m, তাহলে কত? -3 থেকে শুরু, -3, -2, -1, কয়টা হলো? 3টা, 0, +1, +2, +3, তাহলে মোট কয়টা হলো? 7টা হলো। তাহলে এফ অরবিটালকে কয় ভাগে ভাগ করতে পারবো?
এফ অরবিটালকে যদি আমরা এরকম একটা ঘর দ্বারা প্রকাশ করি তাহলে 1 2 3 4 5 6 এই 7টা 1 2 3 4 6 7, তাহলে এটা হচ্ছে আমাদের এফ অরবিটাল। ঠিক আছে, তবে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হচ্ছে কোন একটা অরবিটালের উপরে ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করা হলে সেই অরবিটালটা কিভাবে বিন্যাস হয়ে যাচ্ছে বা সে কিভাবে ভাগ হয়ে যাচ্ছে এই ব্যাপারটা। তাহলে এটা দ্বারা আমরা একটা অরবিটালকে ভাগ করতে পারি যে কতগুলো ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, এখন দেখো একটা অরবিটালে যতগুলা ইলেকট্রন ধরে, একটা অরবিটালে কয়টা ইলেকট্রন ধরে এটা আমরা একটু আগে বের করেছিলাম। তো এরকমই আমরা একটা একটা অরবিটে কতগুলো ইলেকট্রন ধরে সেটা আমরা বের করেছিলাম, একটা অরবিটালে কতগুলো ইলেকট্রন ধরে সেটা কিন্তু এখান থেকে বের করা যায়। সেটা হচ্ছে দেখো যে একটা অরবিটালের এক একটা ঘরে সর্বোচ্চ 2টা করে ইলেকট্রন থাকতে পারে। মানে এস অরবিটালে তুমি যদি ইলেকট্রন দাও তাহলে এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 2টা, একটা এইদিকে আর একটা হচ্ছে এইদিকে। বুঝতে পারলে, মানে একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে থাকবে আর একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে থাকবে, যেটা আমাদের পরবর্তী কোয়ান্টাম নাম্বারে বলতে পারবো আমরা। এই জন্য দেখো তোমরা যখন ইলেকট্রন বিন্যাস করো তখন কিন্তু তোমরা S2 করো, S2 এর বেশি লিখো না, কারণ হচ্ছে এস অরবিটাল 2টার বেশি ইলেকট্রন ধরবে না। তাহলে পি এর ক্ষেত্রে কয়টা হবে দেখো তো, এখানে 2টা যদি দাও, এখানে 2টা দিলা, এখানে 2টা দিলা, তাহলে কয়টা হলো, 6টা হয়ে গেল না। এই জন্য আমরা লিখি P6। একইভাবে ডি এর বেলায় আমরা লিখি D10 আর এফ এর বেলায় লিখি F14। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কোয়ান্টাম নাম্বারের একটা অংশ যেটা ছিল আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আমাদের মূলত কোনো একটা অরবিটালকে কতগুলো ভাগে ভাগ করা যায় চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করার ফলে সেই জিনিসটা প্রকাশ করে। ঠিক আছে, তাহলে দেখো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দ্বারা আমরা এই জিনিসগুলো বের করতে পারি। ওকে, তারপরে লাস্ট যেটা সেটা হচ্ছে আমাদের ঘূর্ণন কোয়ান্টাম নাম্বার। ঘূর্ণন কোয়ান্টাম নাম্বার মানে কি, এটা হচ্ছে কোন একটা ইলেকট্রন কিভাবে ঘুরবে, অর্থাৎ ইলেকট্রনের ঘূর্ণন 2 প্রকার। তোমরা জানো আমরা যদি একটা ঘড়ি আঁকি, এটা মনে করো ঘড়ি, এখানে আমাদের হচ্ছে 12টা বাজছে, এই জায়গায় ম্যাগনেসিয়াম আছে এটা 12টা। ঠিক আছে, লিথিয়াম, কার্বন আর এখানে হচ্ছে ফ্লোরিন। এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রির ঘড়ি। ঠিক আছে, এখন দেখো এই একটা ঘড়ির কাঁটা মনে করো এই জায়গাতে আছে, এটা হচ্ছে মিনিটের কাঁটা, আর এটা হচ্ছে একটা ঘন্টার কাঁটা। ঠিক আছে, ঘন্টার কাঁটা একটু ছোট হবে, ছোটই আঁকি যাতে আমরা বুঝতে পারি। এটা হচ্ছে আমাদের ঘন্টার কাঁটা। এখন এই কাঁটাটা কোন দিক ঘুরে, কাঁটাটা কি এদিক ঘুরে নাকি এদিক ঘুরে? রাইট, 2 নম্বর যেভাবে বললাম সেভাবে ঘুরে, মানে কাঁটাটা এই দিক থেকে এই বরাবর ঘুরছে। এই দিকে যে ঘূর্ণনগুলো দেখানো হয় সেগুলোকে বলা হয় ঘড়ির কাঁটার দিকে, মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে ক্লকওয়াইজ বলা হয় বা ঘড়ির কাঁটার দিকে। আর কোনো কিছু যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে, যেমন ধরো এইভাবে ঘুরছে, এটা কি ঘড়ির কাঁটার উল্টা দিকে না, ঘড়ির কাঁটা এদিকে ঘুরে কিন্তু আমরা ঘোরাচ্ছি এদিকে, তাহলে তখন এটাকে বলা হয় অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঠিক আছে, তো আমাদের এই কোয়ান্টাম নাম্বার মূলত এই জিনিসটাই প্রকাশ করে যে একটা ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে ঘুরবে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। এই জন্যই একে বলা হচ্ছে স্পিন, মানে ঘূর্ণন কোয়ান্টাম নাম্বার। এটার আবিষ্কারককে বিজ্ঞানী উলেনবেগ এবং গোল্ড স্মিথ। খেয়াল রাখবো আবিষ্কারকগুলো এমসিকিউতে আসে অনেক সময়, বোঝা গেল? তাহলে বিজ্ঞানী গোল্ড স্মিথ আর উলেনবেগ এরা 2জন মিলে কোয়ান্টাম নাম্বারের একটা পার্ট, সেটা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম নাম্বার আবিষ্কার করেন, যে ইলেকট্রনগুলো কোন দিকে ঘুরবে। ঘূর্ণন কোয়ান্টাম নাম্বার মূলত আমরা এস দ্বারা প্রকাশ করি, ছোট হাতের এস দ্বারা। এসের মান 2টা, একটা হচ্ছে -12 আর আরেকটা হচ্ছে +12। ঠিক আছে, ওই যে দেখো আমরা একটু আগে বললাম যে একটা কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, 2টা। এখানে 2টা করে দেখাইছিলাম, এক একটা ঘরে 2টা করে ইলেকট্রন থাকে। এই 2টা ইলেকট্রনের জন্য আমাদের মূলত 2টাই কোয়ান্টাম নাম্বার, একটা হচ্ছে +12 আর একটা হচ্ছে -12। মানে একটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে দ্বিতীয়টা অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। বুঝতে পারলা? একটা গল্পের মতো। ঠিক আছে, এক লোক একদিন তার বউকে নিয়ে একটা নদী যাচ্ছে, নদীতে গোসল করতে গেছে, আর নদীর স্রোত এই দিকে যাচ্ছে। বুঝতে পেরেছ? এখন নদীর স্রোত এইদিকে যাচ্ছে, তো কিছুক্ষণ পর ওই লোক আর ওর বউকে খুঁজে পাচ্ছে না, মানে
পানির মধ্যে গোসল করতে নামার পর দেখছে তার বউ আর নাই। ঘটনা কি? তো খুঁজে আর পাচ্ছে না, তখন সে বুঝতে পারলো তার বউ হারিয়ে গেছে। এখন তারা দুইজন আসলে গোসল করতেছিল তোমার এই জায়গায়, নদীর এই জায়গাতে তারা দুজন গোসল করছিল এখানে, ঠিক আছে? এখন এখানে যদি তার বউ ডুবে যায় তাহলে তার বউ কোথায় যাবে? সে এবার খুঁজতে খুঁজতে এইদিকে ছুটলো, এদিকে গেল খুঁজতে, বুঝতে পারলা? এদিকে যায় এইরকম জায়গাতে যায় সে খুঁজছে যে কোথায় গেল আমার বউ, কোথায় গেল, এই খোঁজাখুঁজি শুরু, খুঁজে আর পায় না। এখন এই জায়গায় এক লোক একটু বয়স্ক করে ওকে বলছে, এই কি ব্যাপার, কি করতেছ এতক্ষণ ধরে, কি খুব খোঁজাখুঁজি করছে, কোনো কিছু হারাই ফেলছে নাকি? বলছে ভাই আমার বউ হারাই গেছে। বুঝতে পারলা? বউ হারাই গেছে। বউ কোথায় হারালো? তো বলতেছে এখান থেকে মনে করো যে এই জায়গার নাম হচ্ছে, ধরলাম এই জায়গার নাম হচ্ছে বটতলা, বটের গাছ আছে এই জায়গায় একটা, তাই এই জায়গার নাম দিয়েছে, মানুষজন বলে এই জায়গার নাম হচ্ছে বটতলা, ঠিক আছে? তাহলে তার বউ হারাইছে এইখানে, এখন সে আছে বটতলাতে, বটের গাছের নিচে বটতলা। আর তার বউ যেখানে হারাইছে সেই জায়গার নাম হচ্ছে আমতলা, ঠিক আছে? এখানে একটা আমের গাছ আছে তাই আমতলা। এখন সে বলতেছে যে ভাই আমার বউ হারাইছে আমতলায়। তো ওই লোক বলছে যে তুই উপরের দিকে এসে খুঁজছিস কেন, যেদিক থেকে স্রোত যাচ্ছে তার উল্টা দিকে এসে বউকে খুঁজছিস কেন? তোর বউ যদি আমতলায় হারায় তাহলে তোর বউ ওই দিকে জামতলায় খুঁজে পেতে পারিস, নিচের দিকে গেছে, কারণ পানি নিচের দিকে যাচ্ছে, তুই উপরে এসে খুঁজছিস। তখন ও বলছে যে ভাই কি বলবো, সারা জীবন আমার বউ কোনোদিন আমার কথা শুনে নাই। আমি যদি আমার বউকে বলছি ডানে যাও, আমার বউ যাই বামে। আমার বউকে যদি বলে বাজার একটু কম করো, আমার বউ যে বেশি বাজার করে। আমার বউকে যদি বলে মাছ রান্না করো, বউ আমার মাংস রান্না করে, ঠিক আছে? তো এইরকম ঘটনা ভাই সারা জীবন ঘটাইছে। তাহলে কি সে আর উপরের দিকে আসবে, নিচের দিকে যাবে? কারণ স্রোত যেদিকে যাবে সে তো তার কথা শুনবে না, সে স্রোতের বিপরীত দিকে যাবে। তাই আমি সে উপরে খুঁজতেছে। তো এইরকম হচ্ছে ইলেকট্রনের ব্যাপার, বুঝতে পারলা? যে ইলেকট্রনের জোড়া কখনো একই দিকে ঘুরতে পারে না। একটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে আর একটা উল্টা দিকে ঘুরবে, ওই স্বামী আর বউয়ের মতো, ঠিক আছে? যাই হোক, মজা করলাম একটু। তো এই হচ্ছে আমাদের ঘূর্ণন কোয়ান্টাম নাম্বার, যে একটা কোয়ান্টাম নাম্বার যদি -½ হয় তাহলে অবশ্যই আর একটা +½ হবে, ঠিক আছে? এখন উদাহরণ হিসেবে ধরে নিলাম যে যেটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে সেটা হচ্ছে -½ তার মানে এটা এইদিকে ঘুরছে, তাহলে +½ কোন দিকে ঘুরবে? এদিকে ঘুরবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের কোয়ান্টাম নাম্বার রিলেটেড পড়াশোনা। এখন কোয়ান্টাম নাম্বার থেকে তোমাদের এক সেট সৃজনশীল থাকার সম্ভাবনা থাকে, অনেক সময় দেখা যায় যে বলে যে ধরো উদাহরণ হিসেবে আমরা একটা উদাহরণ নিয়ে আসি এখানে। ধরো আমাদের এরকম বলেছে, আমাদেরকে ধরো বললো যে বলেছে যে কার্বন পরমাণুর শেষ ইলেকট্রনটির জন্য, কার্বন পরমাণুর শেষ ইলেকট্রনটির জন্য কি ব্যাপার, ডিস্টার্ব দেখবেন, শেষ ইলেকট্রনটির জন্য বিভিন্ন কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করো। মান নির্ণয় করো, এরকম প্রশ্নই থাকবে তোমাদের জন্য। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ইলেকট্রন বিন্যাস করা। চলো তো কার্বনের ইলেকট্রন বিন্যাস করি। কার্বন 6, তাই না? তার মানে 1s2 2s2 2p2, ঠিক আছে? তাহলে কোয়ান্টাম সংখ্যার মানগুলো কত হবে? আমাদের বলছে শেষ ইলেকট্রন। তাহলে আমরা জানি পি অরবিটালকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। ওই যে বললাম পি অরবিটালকে কয় ভাগে ভাগ করা যায়, দেখো তো কোথায় কি ছিল আমাদের। দেখো আমরা পড়লাম যে পি অরবিটালকে আমরা ভাগ করতে পারি কয়টা? 3টা ভাগে, তাই না? তাহলে পি অরবিটালকে যদি 3 ভাগে ভাগ করা যায় তাহলে এই অরবিটালকে আমরা ভাগ করে লিখি একটু, ইলেকট্রন বিন্যাসটাকে বক্স আকারে লিখি। চলো, যেভাবে আমরা বক্স শিখলাম, বক্স সিস্টেম ইলেকট্রন বিন্যাস করি। তাহলে এটা হচ্ছে আমাদের 1s, এখানে ইলেকট্রন আছে 2টা, তারপরে আছে
2s, s অরবিটালকে যেহেতু একটাই ভাগে ভাগ করা যায় তাই একটাই রাখলাম। এরপরে আছে আমাদের হচ্ছে 2p, তিনটা ভাগে ভাগ করা, 2p। ঠিক আছে। ইলেকট্রন বিন্যাসের একটা মতবাদ হচ্ছে ইলেকট্রনগুলো বেজোড় অবস্থায় থাকতে চাইবে। আমাদের আগামী ক্লাসে আসবে এটা, ইলেকট্রনগুলো কেন বেজোড় অবস্থায় থাকতে চায়, এরকম একটা মতবাদ আছে। তো ইলেকট্রনগুলো বেজোড় অবস্থায় আছে। তাহলে শেষ ইলেকট্রনটা কোনটা দেখো তো? আমাদের শেষ ইলেকট্রনটা হচ্ছে কোনটা? এটা। তাহলে এই ইলেকট্রনের জন্য আমাদের বিভিন্ন কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করতে হবে। তো চলো আমরা বের করে দেখি শেষ ইলেকট্রনটার জন্য কোয়ান্টাম সংখ্যার মান কত হয়। দেখো তো n ইকুয়াল টু কত হবে? n ইকুয়াল টু শেষ ইলেকট্রনটা আছে কোথায়? 2p তে। তার মানে n এর মান কত? 2। সামনের সংখ্যাটা n নির্ণয় করে, তাহলে এটা হচ্ছে 2। তারপরে l এর মান কত হবে? এখানে l এর মান দেখো, n এর মান যদি 2 হয় তাহলে l এর মান কত কত হতে পারে আমরা বলেছিলাম। দেখো এখানে বেশ কিছু ব্যাপার আছে, তার মধ্যে এটা হচ্ছে p, তাই না? তাহলে আমরা বলেছিলাম s এর জন্য 0, p এর জন্য 1, এরকম। তাহলে ইলেকট্রনটা আছে শেষ ইলেকট্রনের কোথায় আছে? p তে আছে। তার মানে p এর মান কত হবে? 1 হবে। তাহলে l এর মান হচ্ছে 1। এবার হচ্ছে m এর মান কত হবে? ঠিক আছে, m এর মান আমরা জানি, দেখো আমরা একটু আগে পড়েছিলাম যে l ইকুয়াল টু যদি আমাদের l এর মান যদি l ইকুয়াল যদি 1 হয়, সেক্ষেত্রে m ইকুয়াল টু ছিল -1, 0, +1। তার মানে কি তিনটাই হতে পারে। অনেকে এইভাবে বলে থাকে যে এটা হচ্ছে -1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে +1। কিন্তু ব্যাপারটা হচ্ছে এইগুলা প্রত্যেকটাই সমশক্তি সম্পন্ন অরবিটাল। এখন সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলো যে কোনোটাতেই যেতে পারে। ইলেকট্রন আগে এটাতেও যেতে পারে, আমরা যেমন এটাতে আঁকছি এটা কিন্তু এখানে আঁকলেও হবে। মানে তুমি এই জায়গায় না এঁকে তুমি যদি এই জায়গায় আঁকো সেটাও সঠিক, বুঝতে পারছো? অথবা তুমি এখানে আঁকলা না, এটা আর এটা আঁকলা, এটাও সঠিক। এই জন্য এম এর তিনটা মানই পসিবল। এই জন্য এই জিনিসটাকে আমরা এভাবে লিখবো যে এম এর মান হচ্ছে -1 অথবা 0 অথবা +1। ঠিক আছে, কারণ এই ইলেকট্রনটা যে এখানেই আছে এটা নির্দিষ্ট না, এটা এই ঘরে থাকতে পারে, এই ঘরেও থাকতে পারে, অর্থাৎ পি অরবিটালের তিনটা ভাগের যে কোনো ভাগে থাকতে পারে। এই জন্য এটাকে আমরা এভাবে লিখবো যে -1, 0 অথবা +1। ঠিক আছে। এরপরে হচ্ছে এস এর মান কত হবে? দেখো তো ইলেকট্রনটা প্রথম ইলেকট্রন ঘুরে কোন দিকে? প্রথম ইলেকট্রন ঘুরে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তার মানে সেটা হচ্ছে ধরবো আমরা +1/2। তবে এটা নিয়ে কিছুটা মতভেদ আছে। অনেকে বলে যে এটা -1/2ও হতে পারে, তাই আমরা এভাবেও লিখতে পারি +1/2 অথবা -1/2। ঠিক আছে, এইরকম প্রশ্ন থাকতে পারে। তারপরে তোমাকে ধরো বললো যে ক্লোরিনের শেষ ইলেকট্রনের জন্য বিভিন্ন কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করো, বা বলেছে যে দুইটা কোয়ান্টাম সংখ্যা, এটা নিয়ে সামনে আমাদের আলোচনা আসবে, সে জায়গায় আমরা ডিটেলসে বলবো যে কি হবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের প্রশ্ন থাকতে পারে কোয়ান্টাম নাম্বার নিয়ে। এই জন্য আমরা একটা ডেমো দেখলাম আসলে। চলো একটা বোনাস কিছু শিখি আজকে আমরা। অরবিট আর হচ্ছে অরবিটাল, এ দুটো আসলে কি? উদাহরণ হিসাবে একটা গল্পের মাধ্যমে আমরা বুঝাই। মনে করো যে তুমি, এটা হচ্ছে তোমার বাসা, এটা হচ্ছে তোমার বাড়ি। ঠিক আছে, তুমি কোথায় কোথায় যাও? তোমার বাড়িতে যাও, থাকো। তারপরে তোমার কলেজ, এটা হচ্ছে তোমার কলেজ বিল্ডিং। তোমার কলেজে যাও, বাড়ি থেকে তুমি রাস্তা দিয়ে তোমার কলেজে যাও, এই রাস্তা দিয়ে। ঠিক আছে, আর কোথায় যাও? দেখা যায় কলেজ থেকে তুমি তোমার বন্ধুর সাথে কোনো একটা খেলার মাঠে যাও, এই মাঠে গিয়ে তুমি হচ্ছে ফুটবল খেলো। ঠিক আছে, এই হচ্ছে একটা গোলপোস্ট, একটা গোলপোস্ট, এই ফুটবল খেলো তুমি ডেইলি। তুমি আবার ফুটবল খেলতে খুব পছন্দ করো। তারপরে এখান থেকে তোমার কোনো এক বন্ধু আছে যার বাসায় তুমি নিয়মিত যাও এবং সেখানে গিয়ে তোমরা স্টাডি করো, গ্রুপ স্টাডি বলতে পারো সেটা। তাহলে আর শেষমেশ আমরা একটু যে দেখি, শেষমেশ তুমি তোমার বাড়িতে আসো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার বন্ধুর বাড়ি। তোমার বন্ধুর বাড়িটা একটু বেশি সুন্দর, এই জন্য তুমি তোমার বন্ধুর বাড়িতে গিয়ে স্টাডি করো। বুঝতে পারছো?
তাহলে এই হচ্ছে তোমার ব্যাপার। তাহলে তুমি কোথায় কোথায় যাও? এটা হচ্ছে নিজ বাড়ি, নিজ বাড়ি। এই হচ্ছে তোমার কলেজ, কলেজ। এই হচ্ছে খেলার মাঠ, আর এই হচ্ছে বন্ধুর বাড়ি। হচ্ছে বন্ধুর বাড়ি। ঠিক আছে, তাহলে এই যে পুরো জায়গাটা দেখলাম আমরা, এই পুরোটা হচ্ছে তোমার অরবিট। এই পুরোটা হচ্ছে তোমার অরবিট। মানে তুমি বাড়িতেও থাকো, কিছু সময় রাস্তাতেও থাকো, কারণ রাস্তা দিয়ে হেঁটে যাও বা সাইকেলে যাও বা গাড়িতে যাও, তাহলে রাস্তাতে কিছু সময় থাকো, কিছু সময় কলেজে থাকো, আবার কলেজে দেখা যায় অনেকক্ষণই থাকো, তুমি ক্লাস করো। তারপরে আবার রাস্তা দিয়ে মাঠে যাও, মাঠে যেয়ে কিছুক্ষণ খেলো, মাঠ থেকে আবার রাস্তা দিয়ে তোমার বন্ধুর বাড়ি যাও, আবার বন্ধুর বাড়িতে কিছুক্ষণ হোমওয়ার্ক করো, স্টাডি করো, তারপরে সেখান থেকে আবার নিজের বাসায় আসো। তাহলে এই যে পুরো ব্যাপারটা, তুমি যে এই জায়গাগুলো দিয়ে গেলা এবং যেখানে যেখানে থাকলা, এই পুরোটা হচ্ছে তোমার অরবিট। ঠিক আছে, মানে তুমি কোন কোন জায়গা দিয়ে যাচ্ছ আসছো, পুরোটাই হচ্ছে তোমার অরবিট। তোমার অরবিটের মধ্যে তোমার বাড়ি পড়ে, তোমার কলেজ, তোমার খেলার মাঠ, তোমার বন্ধুর বাড়ি। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার অরবিট। এখন তোমাকে যদি কেউ খুঁজে, তোমাকে খুঁজলে কোন জায়গায় পাওয়ার সম্ভাবনা সর্বাধিক, কোথায় তোমাকে সবথেকে বেশি পেতে পারে? রাইট, তুমি যা বলছো তাই। তোমাকে সব থেকে বেশি পরিমাণে খুঁজে পাওয়া যাবে তোমার বাড়িতে। দেখা গেলো সব থেকে বেশি তোমার বাড়িতে খুঁজে পাওয়া যাবে, তাই না? সেকেন্ড যদি খুঁজে পাওয়া যায় সেটা দেখা যাবে কলেজে। তার চাইতে বেশি যদি থাকো, তুমি আবার খেলা পাগল মানুষ, তুমি খেলার মাঠে বেশি থাকো। তারপরে তোমার বন্ধুর বাড়িতেও মাঝে মাঝে থাকো। তাহলে দেখো, এই জায়গাগুলোর মধ্যে যে জায়গাগুলোতে তোমার খুঁজলে বেশি পরিমাণে পাওয়ার সম্ভাবনা আছে, সেই জায়গাগুলো হচ্ছে তোমার অরবিটাল। বুঝতে পারলা? তাহলে এগুলো হচ্ছে অরবিটাল। তাহলে তোমার ক্ষেত্রে অরবিটাল হচ্ছে তোমার বাড়ি, তোমার কলেজ, তোমার খেলার মাঠ এবং তোমার বন্ধুর বাড়ি। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে তোমার অরবিটাল। তাহলে অরবিট এবং অরবিটাল। তাহলে অরবিট হচ্ছে কোনো একটা ইলেকট্রন যেই সকল স্থান দিয়ে ভ্রমণ করে বা পরিভ্রমণ করে বা ঘুরতে থাকে তাকে বলা হয় অরবিট। আর কোনো অরবিটের যে সকল স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক তাকে বলা হয় অরবিটাল। বোঝা গেল? যেমন ওই যে আমরা বলছিলাম যে কে, এল, এম, এন, এগুলো সব হচ্ছে অরবিট। আর এর ভিতরে কোথায় কোথায় পাওয়ার সম্ভাবনা বেশি ছিল? ওই যে এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল, এগুলোতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি, এই জন্য এগুলোকে আমরা বলছিলাম অরবিটাল। ঠিক আছে, তাহলে অরবিট এবং অরবিটালের পার্থক্যগুলো আমাদের একটু মনে করতে হবে। এটা অনেক সময় পরীক্ষায় খ নাম্বারে আসে যে অরবিট এবং অরবিটালের পার্থক্য লিখো। ঠিক আছে, তাহলে অরবিট হচ্ছে কোনো পরমাণু যেই সকল স্থানে, মানে কোনো পরমাণুর ইলেকট্রন যেই সকল স্থানে বেশি ঘুরে, মানে যে সকল স্থানে ঘুরতে থাকে বা যে সকল স্থানে যাওয়া আসা করে সেটা হচ্ছে তার অরবিট। আর যে সকল স্থানে তাকে পাওয়ার সম্ভাবনা সর্বাধিক, অনেক লেখক এটাকে 90-95% আকারেও বলেছে। তো আমরা এটাকে এভাবে না বলে আমরা শুধু বলবো যে জায়গায় পাওয়ার সম্ভাবনা সর্বাধিক তাকে বলা হয় অরবিটাল। ঠিক আছে, তারপরে অরবিট সমূহকে এন দ্বারা প্রকাশ করা হয়, আর অরবিটাল সমূহকে এল দ্বারা প্রকাশ করা হয়। অরবিট সমূহের মান হচ্ছে এন ইকুয়াল টু 1 হলে কে, তারপরে এল, তারপরে এম, তারপরে এন। আর অরবিটাল সমূহের মান হচ্ছে এল ইকুয়াল টু 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ, এগুলা। ঠিক আছে, তারপরে আমরা বলতে পারি যে একটা অরবিটের জন্য একটা অরবিটে ইলেকট্রন কতগুলো ধরবে সেটা নির্ণয় করা যায় 2n² এই সূত্র দিয়ে। একটা অরবিটালে কতগুলো ইলেকট্রন ধরবে সেটাকে আমরা 2 × l দ্বারা প্রকাশ করতে পারি। ঠিক আছে, এদের মানের উপর নির্ভর করে কতগুলো ধরবে এরকম। তাহলে মানে এটা মূলত এরকম যে 2 × দেখো এসে কয়টা ধরে, আমরা সূত্র না লিখে সূত্র এবার বানাবো। সেটা হচ্ছে এস অরবিটাল ইলেকট্রন ধরে 2টা, তাই না? তারপরে পিতে ধরে কয়টা? 6টা, ডিতে ধরে 10টা, আর এফে ধরে 14টা। দেখো তো একটা সূত্র বানানো যায় কিনা। এটা যদি আমরা লিখি যে 2 × 0 + 1, তাহলে হয় না? হ্যাঁ, তাহলে 2। তারপর এটাকে যদি আমরা লিখি যে 2 ×
এটাকে ধরো আমরা লিখলাম, এটাকে ধরো আমরা লিখলাম 2 ইন্টু 1 প্লাস কত হবে তাহলে 2 ইন্টু 1 প্লাস 2, তাহলে কত হয় 6 হয়, তাই না? তারপরে এটাকে লিখতে পারি 2 ইন্টু 1 প্লাস কত 4 নাকি? তাহলে হ্যাঁ, তারপরে এটাকে লিখতে পারি 2 ইন্টু 1 প্লাস 6। ঠিক আছে, এবার এদের মানগুলো খেয়াল করো তো। এসের মান ছিল কত? আচ্ছা, এটাকে এদের মতো করে একই সিরিয়ালে যদি আমরা লিখি তাহলে বেশি ভালো হয়। এটাকে আমরা এভাবে লিখি, দেখো যে 1 প্লাস 0। এবার দেখো এসের মান কত ছিল? 0, এটা ছিল 1, এটা ছিল 2, এটা হচ্ছে 3। দেখো তো এখানে কোনো কমন কিছু পাওয়া যায় কিনা? পাওয়া যায়। দেখো এইখানে আমরা এটা এরকম পাই যে 2 ইন্টু 1 প্লাস 0 ইন্টু 1, 0 ইন্টু 1 এটা পাই। তারপর 0 ইন্টু 1 মানে কত? 0, তাহলে ওটা হলো। এটাকে আমরা লিখতে পারি যে 2 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 2, 0 ইন্টু 2, আর এটা হচ্ছে এই জিনিসটাকে আমরা লিখতে পারি একটু এভাবে লিখি, নাহলে হচ্ছে না। এটাকে লিখতে পারি 2 ইন্টু 1 প্লাস 0 ইন্টু 2, তারপরে 2 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 2, তারপর লিখতে পারি 2 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 2, তারপর এটা হচ্ছে 2 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 2, 3 ইন্টু 2। ঠিক আছে, তাহলে দেখো তো একটা সুন্দর সূত্র আসলো না, যে কোনো একটা অরবিটালে কতগুলো ইলেকট্রন ধরবে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের সূত্রটা হচ্ছে 2 ইন্টু 1 প্লাস 2l। দেখো তো এল এর মান বসাইছি, এখানে 3, এখানে 2, এখানে 1, এখানে 0। ঠিক আছে, তাহলে এই সূত্র দিয়ে আমরা নির্ণয় করতে পারি যে কোনো একটা অরবিটালে কতগুলো ইলেকট্রন ধরবে। ওকে, তাহলে এই ছিল আজকে আমাদের আলোচনা। আমরা একটু রিক্যাপ করি কি পড়লাম আমরা। শুরু থেকে যদি একটু দেখি, তাহলে আমরা প্রথমেই পড়লাম কোয়ান্টাম নাম্বার, তাই না? কোয়ান্টাম নাম্বারের ক্ষেত্রে আমরা দেখলাম কোয়ান্টাম নাম্বার হচ্ছে একগুচ্ছ সংখ্যা যারা পরমাণুর ইলেকট্রনের বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করে। বৈশিষ্ট্যগুলো কি? কক্ষপথের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ঘূর্ণন প্রকাশ করে। কোয়ান্টাম নাম্বার 4টা। প্রধান কোয়ান্টাম নাম্বার, প্রধান কোয়ান্টাম নাম্বারকে আমরা এন দ্বারা প্রকাশ করি। সহকারী কোয়ান্টাম নাম্বার বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। এন এর মান 1, 2, 3, 4 ইত্যাদি। এল এর মান হচ্ছে এন এর মানের উপর নির্ভরশীল, মানে 0 থেকে n-1 পর্যন্ত। এল এর মান যদি 0 হয় তখন সেটাকে আমরা বলি এস অরবিটাল। এল এর মান যদি 1 হয় তাহলে পি অরবিটাল। এল এর মান যদি 2 হয় তাহলে ডি অরবিটাল। এল এর মান যদি 3 হয় তাহলে এফ অরবিটাল। এরপরে আমরা 3 নম্বরে পড়লাম ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। সেটা হচ্ছে কোনো একটা কোয়ান্টাম নাম্বার এর মানে কোনো একটা অরবিটালকে ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হলে সেটা কি কি ভাগে ভাগ হয়ে যায় এই বিষয়টা, এটাকে আমরা প্রকাশ করি এম দ্বারা। এম এর মান হচ্ছে -l থেকে 0 সহ +l পর্যন্ত, অর্থাৎ এল এর মান যা হবে তার নেগেটিভ পজিটিভ দুটাকে আমরা একসাথে নিলে সেটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এটা হচ্ছে আমাদের অরবিটালগুলোকে কয় ভাগে ভাগ করা যায় সেটা প্রকাশ করে। আর লাস্ট হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম নাম্বার। এটা একটা অরবিটাল ইলেকট্রনগুলো কীভাবে ঘুরে এ বিষয়ে ধারণা প্রকাশ করে। তাহলে আজকে এই পর্যন্তই। কোয়ান্টাম নাম্বার ভালোভাবে দেখতে হবে। আগামী ক্লাসে এর পরের অংশটুকু আসবে, যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, যে ইলেকট্রন বিন্যাস কিভাবে হয় এবং এই দুটা পার্ট মিলাইয়া আমাদের পরীক্ষায় এক সেট সৃজনশীল থাকে। এই জন্য খুব ভালোভাবে এটা মনোযোগ দিয়ে করতে হবে। আজকে এ পর্যন্তই। পড়াশোনা ভালোভাবে করো আর তোমার প্রশ্নগুলো কমেন্ট বক্সে জানাও। ধন্যবাদ।